এত সাহস তোমার? হ্যাঁ, আমার কথার মাঝখানে বলবে? আমার যা ইচ্ছে হয় তাই করব। তাতে কি আসে যায় তোমার? তাতে কি আসে যায় তোমার? হ্যাঁ, তোমার কাছে আছে তো তোমার ছোট মেয়েটা সামলানোর জন্য? সামলাও ওকে। না 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 বললাম তো। ওকে দাও না সমস্ত অ্যাটেনশন তোমার। বুঝেছো? বুঝতে পেরেছো? আরে আমি জানি। ওঠো 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 ওঠো। কি করছো? আমি এটা ভালো করেই জানি যে তোমার কাছে আমার জন্য কোনো সময় নেই। আমি যা তোমার কাছে আসলে চাই পাই না তো, সেজন্য আমাকে বাইরে খুঁজতে হয়। পেয়ে যাই আমি, পেয়ে যাই আমি। পরের বার থেকে আমাকে কোনো ব্যাপারে যদি আটকাও বা কথা বলো তো তোমাকে মেরেই ফেলবো। বিনোদ না না বিনোদ প্লিজ না 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 না। 2015 মার্চ মাসে করা একটা স্বতন্ত্র সার্ভে অনুযায়ী ভারতের প্রায় 84% মহিলাই পারিবারিক হিংসার শিকার। আর এই সার্ভের সমর্থন ভারত সরকারের তরফেও করা হয়েছে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায় যে পারিবারিক হিংসার এই অভিশাপ আমাদের অনুমানের থেকেও অনেক বড় আকারে আজও ঘটে চলেছে। বাড়িতে বসে আমি বা আপনি চিন্তায় পড়ে যাই যে কোনো মহিলা কেন এবং কিভাবে এত অত্যাচার সহ্য করতে পারে, কেন এবং কিভাবে একজন পুরুষের আচরণ একটা পশুর মতো হয়ে যায়, আসলে কেন, আর প্রতিদিন কি করে একজন মহিলা এই হিংসা সহ্য করেও কোনো রকম প্রতিবাদ ছাড়াই নিজের জীবন কাটাচ্ছেন। আমার রান্না হয়ে গেছে মা, তাড়াতাড়ি আয়, বাস চলে আসবে। আয় আয় আয়। আরে কিরণ, জুতোটা কোথায়? এই তো নিচে রাখা আছে। এসো এখানে বসো, চলো। মুখ খোলো, নাও মুখ খোলো, খাও 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 খাও। এই তো ভালো মেয়ে, আমার সোনা মা। হ্যাঁ এই তো আমি দিচ্ছি। আমি করে নিচ্ছি, তুমি যাও ওকে খাও। হ্যাঁ মুখ খোলো। আমার জন্য কি কিছু আছে? হ্যাঁ আছে তো, পরোটা আছে, ধোকলা, জিলিপি, অনেক কিছু আছে। আজ তো লটারি লেগে গেছে মনে হচ্ছে। নাও হা করো। এই নুনের প্যাকেটটা তোমার বাপের বাড়ি থেকে এসেছিল? পুরো প্যাকেটটাই ঢেলে দিয়েছো? আরে তাতে কি হয়েছে, আমি
তোমার জন্য অন্য কিছু বানিয়ে আনছি। না এটা না ছেড়ে না দাও। না না, তুমি ছেড়ে দাও। তোমার দ্বারা হবে না। এবার নুনের জায়গায় ঝাল বেশি হয়ে যাবে, তাই না? আর শোনো, রাত্রেও তুমি আরামই করো। আমার জন্য খাবার তৈরি করার দরকার নেই, ফিরতে লেট হবে। আরে সারদা দিদি, কেমন আছো? আজ অনেকদিন বাদে দেখলাম তোমায়। ভালো আছি বিনোদ। আর বলো না, রোজ কিচেনে কাজে রান্না করার থেকে ফুরসতি পাই না। খাবার, এই অকম্মাটাকেও একটু খাবার তৈরি করা শিখিয়ে দাও। আর কিছু না হোক, অন্তত খাওয়ার সুখটা তো পাই। বাড়িতে বাচ্চা সামলানো ছাড়াও আরো অনেক কাজ থাকে, কিচ্ছু জানে না। কিরণ, কাল রাতে আবার কিছু হয়েছিল নাকি? চিৎকার শুনেছিলাম আমি। একটা কথা মনে রাখবে, কারোর সামনে যদি মুখ খুলেছ তবে তোমাকে তো মারবই। আর মনে রেখো, তোমার মেয়েটাকেও ছাড়বো না। চিৎকার? কিসের চিৎকার? আমি জানি না। মা! মিঙ্কু, রেডি হয়ে গেছো? গুড গার্ল, চলো তাড়াতাড়ি স্কুলে যাও। হ্যাঁ, যাও। গো। বাই বাই। বাই মিঙ্কু। কিরণ, একটা কথা বলি, তোমার বিনোদের ব্যাপারে কাউকে না কাউকে বলে দেওয়া উচিত। কাউকে না হোক, অন্তত পক্ষে তোমার বাপের বাড়ির লোকদের বলে দাও। বলার মতো কিছু নেই গো দিদি, কিচ্ছু নেই। চুপ করে থাকলে কিচ্ছু হবে না। দেখো দিদি, বললাম না কিছু নেই বলার মতো। তুমি এখন যাও তো, নিজের কাজটা করো। হাই প্রণয়, এসো ভেতরে এসো। বসো, এবার বলো কেমন আছো? কি? আমি কেমন আছি? কিরণ, তুমি নর্মাল বিহেভ করার চেষ্টা কেন করছো? তুমি মাকে মিথ্যা কথা বললে কিন্তু আমি জানি এই বাড়িতে কি হচ্ছে। কিরণ, আমি আবারও বলছি, যা হচ্ছে তা সহ্য করো না। ওই লোকটার বিরুদ্ধে প্রতিবাদ করো তুমি। যদি কিছু হয় তো তাহলে আমি আছি তো। প্রণয়, আমি জানি যে তুমি আমার খুব ভালো বন্ধু আর আমাকে নিয়ে খুব চিন্তিত, কিন্তু বিনোদের ব্যাপারে আর কখনো কিচ্ছু বলো না, নয়তো আমি। কিরণ প্লিজ, আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না। দেখো প্রণয়, যেটা আমি তোমার মাকে বলেছি সেটাই আমি তোমাকেও বলছি। নিজের কাজে মন দাও, আর প্লিজ যাও এখান থেকে। ঠিক আছে। এরকম ভাবেই খুব তাড়াতাড়ি তোর সাথে খেলার জন্য একটা বন্ধু আসছে, তোর নিউ ফ্রেন্ড। আরো এলে তোর বাবাও ততটাই আনন্দ পাবে যতটা তুই আসার সময় হয়েছিল। খুব আনন্দ হবে, তাই না? ওই দেখো বাবা এসে গেছে, ওঠো 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 ওঠো, চলো চলো চলো। আরতি, এসো না। আমরা ওই তুমি ওকে বাড়িতে দেখো প্লিজ, এসব এখানে চলবে না। আরে অন্তত মিঙ্কুর ব্যাপারে একটু ভাবো, ও কি শিক্ষা পাবে প্লিজ। বিনোদ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাড়ির বাইরে দেখা করি। এক মিনিট, আমি কথা না বলছি না তো। বিনোদ, আমি বাইরে তোমার ওয়েট করছি। ওকে? তুমি মিঙ্কুর জন্য চিন্তিত, তাই না? তাহলে মিঙ্কুর চিন্তা করো। আমি তোমাকে আগেই বলেছিলাম
আমাকে তুমি কোনো কিছু করা থেকে আটকিও না। তাও তুমি আমায় আটকালে, তাই তো? সেটাই করলে না? তবু তুমি সেটাই করলে, বরণ করা সত্ত্বেও তুমি করলে, তাই না? বিনোদ, মিঙ্কু খুব মেজাজ, হ্যাঁ? আমি একটু ঘুরে আসছি, হ্যাঁ? I'm sorry. It's a miscarriage. হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আসছি, কিরণকে নিয়েই আসবো। আজ বিয়ের অনুষ্ঠানে ও তো আনন্দ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। এই শোনো, তৈরি হয়ে নাও, জামা কাপড় গুছিয়ে নাও। ওই গান্ধীনগরে অমলদার ছেলের বিয়ে, ওখানে যেতে হবে। 2 ঘন্টা লাগবে গাড়িতে। আর শোনো না, ওই মিঙ্কুকে সারদা দিদির কাছে রেখে দাও, তা না হলে পুরো রাস্তা ভরে ওই প্যাঁ প্যাঁ বমি এসব ঝামেলায় পড়তে চাই না। বুঝতে পেরেছো তো? তুমিও নিজের এই কান্না কান্না মুখটা ঠিক করো, একটু হাসো, আনন্দে থাকো। ফুল টাইম ট্র্যাজেডি কুইন মীনা কুমারী, বুঝতে পেরেছো তো? সারদা দিদি, মিঙ্কুকে এক রাতের জন্য তোমার কাছে রেখে যাচ্ছি। আমি আর বিনোদ একটা বিয়ের জন্য গান্ধীনগরে যাচ্ছি। এই অজুহাতে আমরা দুজন একসাথে একটু সময় কাটাতে পারবো, যদি পরিস্থিতি ঠিক হয়। কোথাও যাওয়ার মতো অবস্থা আছে তোমার? তোমার শরীর ঠিক আছে? ঠিক হয়ে যাবে। হয়তো ওখানে রাতে থাকতে হবে। আরে কোনো ব্যাপার না, কিন্তু তোমার শরীরের দিকে নজর রেখো, কেমন? আসছি। হ্যাঁ। মিঙ্কু, মামা একদম দুষ্টুমি করো না। হ্যাঁ, আসছি। আরে তালা লাগানো? এরা ওরা তো কোথায় গেল? আমাকে বলেছিল ওরা বিয়েতে আসবে, ওখানেও আসেনি, বাড়িতেও নেই। তাহলে কোথায় গেল ওরা? পাশের বাড়িতে চলো জিজ্ঞেস করি। হরি ভাই, সারদা আছো? হরি ভাই। কি হয়েছে রাজেন্দা? আরে আপনারা জানেন এরা কোথায় গেছে? না তো। ওই বিয়ে বাড়ি যাচ্ছে বলে গিয়েছিল। কিন্তু বিয়েতে তো আসেইনি ওরা। রাজেন্দা, সকাল থেকে আমরাও চিন্তিত। মিঙ্কুর অবস্থা দেখুন, কাঁদতে কাঁদতেও শরীর খারাপ হয়ে এরা গেছে। গেল মানে কোথায় গেল? প্রতিবেশী এবং পরিবার চিন্তিত ছিল। কিরণ এবং বিনোদ গান্ধীনগরে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে পৌঁছয়নি।
তাহলে কোথায় গেল বিনোদ এবং কিরণ? কিছু জানতে পারলে তুমি বাবা? কোথাও কিচ্ছু জানা যায়নি। চলো পুলিশ স্টেশনে যাই। হ্যাঁ, কি? ওই ফাঁকা রাস্তাটা সাইডেই ছিল। আমাকে থামার জন্য ইশারা করলো, তো আমি দাঁড়িয়ে গেলাম। এর বাইরে আপনি কিছু জানেন? কাউকে দেখেছিলেন? ম্যাম, কিরণ কোথায়? ভিতরে আছে, ডক্টর চেক আপ করছেন, এক্ষুনি আসবেন। বিনোদ, বিনোদ কোথায় তুমি? বিনোদ, আছেন আছেন, আপনি শুয়ে থাকুন ম্যাডাম, আপনি শুয়ে থাকুন। উনি বাইরে আছেন ম্যাডাম, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর খারাপ। আপনি শুয়ে পড়ুন প্লিজ। বিনোদ, প্লিজ প্লিজ আপনি শুয়ে পড়ুন। বিনোদ কোথায় আসছে। তুমি? প্লিজ বিনোদ, রেস্ট নিন, উনি আসছে। কোথায় ও? আসছে। ম্যাডাম 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 বিনোদ কোথায়? ও এখানে নেই। ও দেখুন, অন্য আপনি রুমে একটু আছে, তাই শান্ত না? হন। হ্যাঁ মা মা দেখুন, বলো, আপনি বলো, শান্ত হন। বিনোদ, তুমি আর শান্ত হন, বিনোদ আপনি rest একসঙ্গে নিন। বেরিয়েছিলে না? তাহলে কোথায় গেল? কোথায় গেল আমার বিনোদ? কোথায়? দেখুন, আপনি যদি শান্ত হয়ে কিছু বলেন তবেই আপনার স্বামীকে খুঁজে পাওয়া যাবে। খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাবেন মানে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, খুঁজে পাবেন মানেটা কি? ম্যাম, ওনাকে রেস্টে থাকতে দিন। ওনার মাথায় জোরে আঘাত লেগেছে। I ওনাকে রেস্টে understand. থাকতে দিন প্লিজ। চলুন চলুন, আপনারা সবাই বাইরে যান প্লিজ, আপনারা বাইরে যান। আপনি রেস্ট নিন, চলুন, রেস্ট নিন। আপনার শরীর আমার রেস্ট কথা নিন। শুনছেন না কেন? আপনি উত্তেজিত হবেন না ম্যাম, আপনি রেস্ট নিন। আপনি রেস্ট নিন প্লিজ ম্যাম, প্লিজ। আপনারা আমার কথা শুনছেন না কেন? বিনোদকে ওরা, বিনোদ! কি অবস্থা আমার মেয়ের? ওর সঙ্গে তো বিনোদ ছিল। বিনোদই মেরেছে ওকে। শেষমেশ আমার মেয়েটাকে হসপিটালে পৌঁছে দিল। কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, এক তো আমার ছেলেটা নিখোঁজ, আমি দুশ্চিন্তা করছি, আর তুমি এটা বুঝতেই চাইছো না। যা খুশি তাই বলে যাচ্ছ। হসপিটালে ঘটা এই ঘটনা কিরণ এবং বিনোদের সম্পর্কে আলোকপাত করলো। কিরণের প্রতি বিনোদের অনুচিত ব্যবহার সবার সামনে এলো, আর সেই সঙ্গে এটাও প্রমাণিত হয়ে গেল যে বিনোদের মা বাবাও এই কঠিন সত্য সম্পর্কে জানতো। কালকে রাতে আমরা দুজন ট্যাক্সিতে বসি। ট্যাক্সিওয়ালা আমাদেরকে একটা শুনশান জায়গায় নিয়ে যায়। গাড়ি থামিয়ে বলল গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে, আরো জল নিতে চলে গেল। তারপর তারপর হঠাৎ করে দুজন লোক এভাবে পুরো মুখে রুমাল বেঁধে গাড়ির মধ্যে ঢুকে জোর জবরদস্তি আমার গয়না টানতে লাগে। বিনোদ ওদের আটকানোর চেষ্টা করে, আমিও চেষ্টা করি, কিন্তু কিন্তু তারপর হঠাৎই কেউ আমার মাথায় খুব জোরে একটা আঘাত করে। এছাড়া আমার আর কিচ্ছু মনে পড়ছে না। শুধু বিশ্বাসযোগ্যই নয়, আমরা কিছুটা এগিয়ে গিয়ে আরো সন্ধান করলাম, কিন্তু কিছুই পাইনি। পেলাম শুধু ভাঙা ফোনটা। আমার মনে হচ্ছে না এটা কোনো চুরির মামলা। কিরণের হাতে একটা আংটি আছে, তাও খুব দামি। চোর ওটা কেন ছেড়ে গেল? তারপর বিনোদকে নিয়ে গেল, ওকেও কিরণের মতো মাঝপথে কেন ছেড়ে গেল না? বিষয়টা আমার অন্যরকম লাগছে। হয়তো পারিবারিক শত্রুতা হবে। তুমি একটা কাজ করো, সমস্ত ফ্যামিলিকে রাউন্ড আপ করো, স্পেশালি কিরণের মাকে। ওকে ম্যাডাম। আপনার মেয়ে আর জামাইয়ের মধ্যে সম্পর্কটা কিরম ছিল? ভালো ছিল না, বলুন আমায়। ও মারধর করতো আমার মেয়েকে, রোজ মারতো ওকে। আর আপনি কিচ্ছু করলেন না এটা জানা সত্ত্বেও? আমি তো বিধবা, আর আমার ছেলে বউ নিজেদের কাজে ব্যস্ত থাকে, আমার দিকে নজর রাখতে পারে না। তা আমি কি করতাম? আমার ছেলে কখনো এরকম করতেই পারে না। আরে অশান্তি তো সব সংসারেই হয়ে থাকে। ওর স্ত্রী সম্বন্ধে কোনো অভিযোগও করতো না আমাদের কাছে।
বরং ওর স্ত্রী ছোট ছোট ব্যাপার নিয়ে ভীষণ অশান্তি করতো। আর আপনারা মনে করেন এগুলো ছোটখাটো বিবাদ? হ্যাঁ, ঠিক আছে, আপনারা যেতে পারেন। ছোটখাটো বিবাদ, ছোটখাটো বিবাদ ছিল নাকি ডোমেস্টিক ভায়োলেন্স? খুব তাড়াতাড়ি খোঁজ করতে হবে, খুব তাড়াতাড়ি। ওকে ম্যাডাম। কিরণ তো খুব ভালো মেয়ে স্যার, ওর কারোর সাথে কি শত্রুতা? আর ও নিজেই বিনোদের জ্বালায় জর্জরিত ছিল। হ্যাঁ, বিনোদের নিশ্চয়ই অনেক শত্রু ছিল হয়তো, নির্দয় মানুষ। ওর তো নিজের বাচ্চা চলে যাওয়ার দুঃখও ছিল না, আমি ওর মুখে দুঃখের লেশমাত্র দেখিনি। বাচ্চা চলে যাওয়ার? হ্যাঁ স্যার, কিরণের পেটে 3 মাসের বাচ্চা ছিল। আরে স্যার, ওই লোকটার এমনিতেও বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। নিজের স্ত্রীকে নৃশংসভাবে মারধর করতো, অত্যাচার করতো, বাজে ব্যবহার করতো। ভালো হয়েছে মারা গেছে। ম্যাডাম, সেভাবে তো কারোর উপর সন্দেহ হয়নি, কিন্তু একজনকে ছাড়া, প্রতিবেশী সারদা দেবীর ছেলে। ও বিনোদের উপর খুব রেগেছিল, বলছিল যে ভালো হয়েছে খুব মারা গেছে। হতে পারে যে ওই বিনোদের সাথে কিছু করেছে। যদিও কিছু করে থাকতো এভাবে ওপেনলি কথা বলতো না। এটাও হতে পারে ও বিপথে নিয়ে যাচ্ছে আমাদের। ম্যাডাম, আর একটা কথা, জানা গেছে যে বিনোদের নামে একটা ইন্স্যুরেন্স ছিল, ওর পেপারগুলো আমি চেয়ে পাঠিয়েছি। ম্যাডাম, বিনোদের ইন্স্যুরেন্সের পেপার। 75 লাখ টাকার ইন্স্যুরেন্স, বেনিফিশিয়ারি হলো কিরণ। তার মানে বিনোদের মৃত্যু হলে ওর বইয়েরই সব থেকে বেশি লাভ দেখা যাচ্ছে, কিরণের। তুই ঠিক আছিস তো মা? কেমন আছো কিরণ? আরে রে, সাবধানে মা, এত হড়বড় করিস না। ম্যাডাম, আমার স্বামীর কোনো খবর পেলেন? আই এম সরি, এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন কিছু মনে পড়লো যার থেকে আমরা হেল্প পেতে পারি? না, কিচ্ছু না। আচ্ছা, তোমার এটা তো মনে আছে তোমার স্বামীর নামে একটা ইন্স্যুরেন্স পলিসি আছে, বিনোদের নামের বীমা? বিমা? না, আমি তো জানি না। ও আমাকে এ বিষয়ে বলতো না তো কিছু। আর ইউ শিওর? ম্যাডাম, আপনার এটা মনে হচ্ছে যে এসব আমি করিয়েছি? বিনোদের সাথে যা হয়েছে, আপনি এটা ভাবলেন কি করে ম্যাডাম? দেখুন ম্যাডাম, আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমার শুধু আমার হাজবেন্ডকে দরকার। আপনি শুধু ওকে খুঁজে এনে দিন, আমার আর কিছু। ম্যাম, আপনি কেন ওনাকে এত বিরক্ত করছেন? নিজের কাজটা করুন না, বিনোদকে খুঁজুন। দেখো, আমাদের কাজ আমাদের শেখাতে এসো না, বুঝেছো? কিরণ, যদি কিছু মনে পড়ে তবে আমাদের জানাবে, ঠিক আছে? চলে এসো। হ্যাঁ ম্যাডাম। তদন্ত অনেকদিন ধরেই চলতে লাগলো, কিন্তু পুলিশ এই মামলায় কিছুই খুঁজে পেল না। না কিরণের সেই রাতের সম্পর্কে কিছু মনে পড়ছিল, আর না অন্য কোনো সাক্ষী ছিল যে এই ঘটনার বিষয়ে আলোকপাত করতে পারে। 3 মাস কেটে গেল, মামলা শিথিল হতে শুরু করলো, আর অন্যান্য কেসগুলো বেশি প্রাধান্য পেতে থাকলো। পরিণাম, ইন্সপেক্টর ওয়ার্ডকে ইচ্ছে না থাকলেও কেসটা বন্ধ করতে হলো, আর এরই মধ্যে কিরণের জীবনও খুব সামান্য হলেও এগোতে থাকলো। কিন্তু এই শান্তি যেন কয়েক মুহূর্তেরই ছিল। মিঙ্কু, চোখ খোল মা, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করিস না। আপনারা সব এখানেই দাঁড়ান। ডাক্তারবাবু, ও আমার মেয়ে। ডাক্তারবাবু, আমরা দেখছি। মিঙ্কু, চোখ খোল, চলো। চিন্তা করিস না মিঙ্কু, সব ঠিক হয়ে যাবে। কি যে হলো মেয়েটার, 1 মিনিট আগেও তো ঘরে খেলছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে রে মা। ডাক্তারবাবু, আমার মেয়ে মিঙ্কু। ওর হার্টে ছিদ্র আছে, অপারেশন খুব জরুরি। এখন আমি ওষুধ দিয়েছি, কিন্তু অপারেশন তো করাতেই হবে। আমি খুব চেষ্টা করব, যতটা সম্ভব আমি চেষ্টা করে যাব। যতই হোক, আমি তো রিটায়ার্ড মানুষ, তাই না?
মা, না মা না। যদি বিমার টাকা পাওয়া যেত তাহলে অনেক উপকার হতো। সব বুঝতে পারছি বোন, কিন্তু আমি কি করতে পারি বলো? যতক্ষণ না পলিসি হোল্ডারের ডেথ সার্টিফিকেট পাওয়া না যায়, আমরা টাকাটা কি করে ইস্যু করব? প্রমাণ পাওয়া গেছে ম্যাডাম, ফ্রড কেসের চার্জ লাগানো হয়েছে ওর ওপর। দেখো যেন বেরোতে না পারে। ম্যাডাম। কিরণ, রাইট? হ্যাঁ ম্যাডাম, প্লিজ আমার স্বামীকে খুঁজে এনে দিন প্লিজ। দেখো আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু নতুন কোনো ইনফরমেশন পাচ্ছি না। কোনো একটা উপায় তো আছে নিশ্চয়ই ম্যাডাম, প্লিজ। দেখো ইনভেস্টিগেশন চলছে, তোমার কাছে যদি কোনো প্রমাণ, কোনো ক্লু থাকে, যা কিছু, তবে আমাদের হেল্প হতে পারে। না, আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আপনি কিছু একটা নিশ্চয়ই করতে পারবেন ম্যাডাম, প্লিজ। আই এম সরি ম্যাম, কিন্তু আপনি কিছু আই এম রিয়েলি সরি। কিছু একটা করুন ম্যাডাম। কিরণ যে কোনো উপায়ে টাকার বন্দোবস্ত করতে চাইছিল। সে নিজের একটা সন্তানকে আগেই হারিয়েছিল, কিন্তু দ্বিতীয় সন্তানকে কোনো মূল্যেই হারাতে চায়নি। এই ব্যক্তির মৃত্যু হয়েছে প্রায় ধরুন 3 মাস হয়ে গেছে। বডিটা এত বাজেভাবে পুড়ে গেছে যে চেনাই যাচ্ছে না। থ্যাংক ইউ ডক্টর। ম্যাডাম এই হলো সেই কেসগুলো, ওই বডির সাথে এগুলোর কানেকশন থাকতে পারে। এদের ফ্যামিলিকে ডাকো বডি শনাক্তকরণের জন্য, স্পেশালি ওই কিরণ নামে মেয়েটিকে। ওর স্বামী বিনোদও এই সময় নিখোঁজ হয়েছিল। না না না, আমার ছেলে হতে পারে না। না, আমার ছেলে নয়, আমার ছেলে নয়। না, এটা হতে পারে না, এ আমার ছেলে নয়, এ হতে পারে না। আরে আমাদের আর দেখাবেন না। না না, এটাই বিনোদ। না মিথ্যে কথা বলছে ও, এ আমার ছেলে নয়, এ আমার ছেলে হতেই পারে না। মা বাবা বলছে যে ওই লাশটা ওনাদের ছেলের নয়, কিন্তু কিরণ বলছে লাশটা ওর স্বামীর। বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি ডিএনএ স্যাম্পল জোগাড় করো, এর থেকে আমরা জানতে পারবো কে ঠিক বলছে আর কে ভুল। ম্যাডাম আর একটা কথাও বেশ অদ্ভুত, কিরণ কত তাড়াতাড়ি ওই জ্বলে যাওয়া বডিটাকে নিজের স্বামীর লাশ বলে দিল। আমিও সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি কিরণের ওপর আমার সন্দেহ আছে। তুমি ভাবো একটা কথা, একটা মহিলা রোজ পারিবারিক অশান্তিতে ভুগত, আর এই অশান্তির জেরেই ও গর্ভে 3 মাসের বাচ্চাকে হারিয়েছে। আর তারপরে ও বারবার ভয় পায় ওর প্রথম বাচ্চাটার জন্য, যাতে ওর কোনো ক্ষতি না হয়। মাঝে মাঝে ওর ক্ষেত্রে মাথা ঠান্ডা না রাখাটা স্বাভাবিক। ও এটা কেন করতে পারে সেটা বুঝতে পারছি, কিন্তু কি করে করলো সেটা বুঝতে পারছি না। একটা কাজ করো তুমি। স্যার, ওর মিঙ্কুকে নিয়ে খুব চিন্তা। দিন রাত ও মিঙ্কু চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে চেষ্টা করছে। যদি তাড়াতাড়ি অপারেশন না হয় তাহলে কমপ্লিকেশনস বাড়তে পারে। বাচ্চার অবস্থা খুব খারাপ ম্যাডাম, চিকিৎসার জন্য অপারেশন দরকার, আর অপারেশনের জন্য টাকা। ম্যাডাম এই দেখুন, আমার ছেলের পুরনো মেডিকেল রিপোর্টগুলো পাওয়া গেছে। এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওই জ্বলে যাওয়া বডিটা আমার ছেলের নয়। দেখুন, আমরা কিছু জানতে পারলে আপনাকে নিশ্চয়ই ইনফর্ম করব। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। এটা একটা ভালো কাজ হলো, কিন্তু এবার আমরা জানতে পারবো যে ওই বডিটা আসলে বিনোদের কিনা। চেক ওকে করো। ম্যাডাম। ইয়েস ম্যাম। চলো। এরা আবার কোথায় গেল ম্যাডাম? খোঁজ নিতে হবে, চলো। ম্যাডাম এই হলো প্রণয়। কিরণ কোথায়, কোনো আইডিয়া আছে? ওরা সবে তো হসপিটালে গেছে, আমিও সেখানেই যাচ্ছি। কিরণের মেয়ে মিঙ্কুর অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তুমি যাও, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা। চলো। দেখুন, সামান্য কিছু টাকাও যদি পেয়ে যেতাম তাহলে আমি 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 ধন্য হয়ে যেতাম। আমার মেয়েটা হসপিটালে ভর্তি, ওর প্রাণের ব্যাপার। আমি আমি আপনার সাথে পরে কথা বলছি। শুধু এটুকুই জোগাড় করতে পেরেছি। আই এম সরি। আই নো এটা হয়তো সঠিক সময় নয়, কিন্তু তোমার জন্য একটা গুড নিউজ আছে। যে লাশটা আমরা পেয়েছিলাম ওটা তোমার স্বামীর নয়, মানে বিনোদের নয়। না মানে? আরে না মানেটা কি? আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আপনি নিশ্চয়ই কিছু ভুল করছেন।
দেখো আমাদের ভুল হচ্ছে না, ওই বডিটা তোমার স্বামীর নয়, আমরা ডিএনএ টেস্ট করে না দেখেছি। না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। আপনার প্লিজ নিশ্চয়ই কোনো ভুল কন্ট্রোল হচ্ছে। ইয়োরসেলফ। না কিরণ প্লিজ। আমি আপনাকে, না আপনি বুঝতে পারছেন না কেন? আপনি বোঝার চেষ্টা করুন, আমার স্বামী মারা গেছেন। তুমি কি করে জানলে ও মরে গেছে? তুমি কি করে জানলে যে ও মরে গেছে? কারণ ও যদি বেঁচে থাকতো তাহলে যেভাবেই হোক আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো, ফোন করতো, বাড়িতে আসতো, কিছু একটা তো করতো। যেটা আমাদের বলার ছিল বলে দিয়েছি। তুমি বাচ্চার খেয়াল রাখো। চলো এবার। ওই টাকাটা দাও। টাকাটা জমা করে দাও। ম্যাডাম এখন তো আমারও মনে হচ্ছে যে আপনার আন্দাজটাই ঠিক। বিনোদের নিখোঁজের পিছনে কিরণেরই হাত আছে, কিন্তু কথা ওখানে সেই থেমে যাচ্ছে। মোটিভটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, কিন্তু কিভাবে? তুমি একটা কাজ করো, কিরণের সমস্ত ফোন রেকর্ড বের করো, জানা তো যাক ও কার কার কন্ট্যাক্টে ছিল। ইয়েস ম্যাডাম। আর দেরি করতে পারবো না, অপারেশন এক্ষুনি শুরু করতে হবে। আপনারা তাড়াতাড়ি টাকা ডিপোজিট করুন। দেখ মা, তুই বিনা দিদি আর রাজেন ভাইয়ের সঙ্গে এখনই কথা বল। মিঙ্কুর জীবনের প্রশ্ন। মা মা তুমি ওদের সাথে কথা বলো, আমি বাড়ি থেকে বাকি গয়নাগুলো নিয়ে আসছি। ম্যাম, ওই হসপিটালের নার্স যেখানে কিরণের চিকিৎসা হয়েছিল। আমি তো কিছু জানি না ম্যাডাম, আর ওই মহিলাকে তো আমি ভালোভাবে চিনিও না। আচ্ছা, জেলের ভাত খেলে পরেই তোমার মেমরি পাওয়ার স্ট্রং হবে, তারপরে হয়তো তোমার মনে পড়বে কাকে চেনো আর কাকে চেনো না। ওকে অ্যারেস্ট করো। না 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 ম্যাডাম, বলছি আমি সব সত্যি বলছি। হ্যাঁ, কিরণ দেবী আমায় একটা বডি অ্যারেঞ্জ করতে বলেছিলেন। প্লিজ প্লিজ শুধু আপনি আমাকে হেল্প করতে পারেন। দেখুন এটা আমার মেয়ের জীবনের ব্যাপার, প্লিজ। দেখুন, আমি এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, সরি দিদি। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি 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 টাকা পাওয়া মাত্রই আপনাকে আপনার 1 লাখ টাকা দিয়ে দেবো। প্লিজ প্লিজ আমার মেয়ের জন্য প্লিজ আমাকে হেল্প করুন। আর সেই কারণে উনি আমাকে টাকাও দেবেন বলেছিলেন, কিন্তু কিন্তু উনি বলেছিলেন এই সব উনি ওনার মেয়ের জীবন বাঁচানোর জন্য করতে চাইছেন। ব্যাস এই কারণেই আমি কাজগুলো করেছি। তুমি আইনের সাথে খেলা করেছো। নিয়ে যাও ওকে। ম্যাডাম, নিয়ে যাও। কিরণ কোথায়? কিরণ কোথায়? বাড়িতে গেছে টাকা জোগাড় করার জন্য। মিঙ্কুর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আরে বিনাদি, টাকার জোগাড় হলো নাকি? তুমি তাড়াতাড়ি ডাক্তারকে বলো না অপারেশন শুরু করতে। ফোন করো না। কিরণকে তাড়াতাড়ি ফোন করুন। 1 মিনিট। কিরণকে কেউ ফোন করবে না, আপনারা অপারেশন করান। সোলাঙ্কি, হ্যাঁ, ম্যাডাম। তুমি এখানেই থাকো, সব দিক লক্ষ্য রাখবে। চলো ঠাকুর। ইয়েস ম্যাডাম। আপনারা দেখুন দেখুন প্লিজ, এখন কিছু নয়। আমায় যেতে হবে, আমার মেয়ে হসপিটালে আছে, আমরা জানি সেটা। আর এই কারণে তোমার টাকার প্রয়োজন, যে কারণে অন্য বডির ব্যবস্থা করেছো। ঠিক বলছি? কি? এটা আপনি কি বলছেন? দেখো, নার্স আমাদের সব বলে দিয়েছে, তাই মিথ্যে বলে আর কোনো লাভ হবে না। কি সব যাতা কথা বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। আমাদের কাছে অনেক সময় আছে কিরণ, তোমার হাতে সময় কম, আর তোমার মেয়ে মিঙ্কুর হাতে তো একদম সময় নেই। তাই সত্যিটা বলো, বডির ব্যবস্থা করেছিলে তুমি অন্য এক বডির, কিরণ তুমি অন্য একটা বডির ব্যবস্থা করেছিলে তাই না? সত্যিটা বলো, আমরা জানতে চাইছি। তুমি বডির ব্যবস্থা করেছিলে কারণ তুমি তোমার স্বামীকে মেরেছিলে। না 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 কিরণ, তুমি মিথ্যে কথা বলছো। না না দেখো, আমি বুঝতে পারছি তোমার স্বামী তোমায় খুব মারতো। না, ও তোমায় রোজ মারতো তাই না? না। আর তোমার বাচ্চার প্রাণ ওই নিয়েছে তাই না? এখন তোমার বাচ্চা মিঙ্কুকেও তোমাকেই বাঁচাতে হবে। আমি মিঙ্কুকে হারাতে চাই না। তাহলে তুমি আমায় সত্যিটা বলো কিরণ,
তুমি নিজের স্বামীকে মেরেছো তাই না? তুমি বলো না। ও তোমায় বাধ্য করেছিল তাই না? যে কারণে তুমি মেরেছো? না। সত্যিটা বলতে হবে তোমায়। না। তোমার একটা ডেথ সার্টিফিকেটের প্রয়োজন মিঙ্কুর জীবন বাঁচানোর জন্য। শুধুমাত্র তুমি ওকে বাঁচাতে পারো সত্যিটা বলে। তুমি নিজের স্বামীকে মেরেছো। যাওয়া যাক। এত তাড়ার কি আছে? নতুন পারফিউম। তোমার ফেভারিট। আমার ফেভারিট পারফিউম আর আমার ফেভারিট শাড়ি। ইচ্ছেটা কি? সেটাই, যেটা তোমার ভালো লাগবে। যেটা আমার ভালো লাগবে মানে? মানেটা খুবই সিম্পল, যা তোমার ভালো লাগে। যা কিছু আমি চাইবো মানে আমি যা চাইবো? তুমি যা চাইবে। হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুমিও যে আমার আর অন্য কোনো উপায় ছিল না। আমি ওকে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু ও যা চাইতো আমি তা ওকে কখনো দিতে পারিনি। সেই জন্য আমাকে সব সময় মারতো, আমায় ভয় দেখাতো। আর একদিন ও আমার সন্তানকেও মেরে ফেললো। ও মানুষ নয়, ও পশু ছিল, একটা পশু। ওকে আমায় থামাতেই হতো সারা জীবনের জন্য। ওর বডিটা কোথায় রেখেছো? বলো আমায়, ওর বডিটা কোথায়? এই অবস্থাতে তো ওর পুরো বডিটা লুকোনো খুব মুশকিলে ছিল, সেই কারণে আমি বডিটা কোথায়? আমি ওর বডির টুকরোগুলো গাড়িতে ভরে একটা পুকুরের কাছে নিয়ে যাই, আর আমি বডির বেশিরভাগ অংশগুলো পুকুরে ফেলে দিই যাতে কেউ খুঁজে না পায়। বেশিরভাগ মানে? বলো কিরণ। পুরো বডি, শুধু এখানে খোলো।
দেখো এদিকে, এটা কি? খোলো এটা। ভাবুন, একজন মহিলার প্রতি ঘটা লাগাতার অত্যাচার তাকে এমন একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিল যেখানে সে তার নিজের স্বামীকে খুন করে তার শরীর টুকরো টুকরো করে দিল। আপনজনের কাছ থেকে পাওয়া উপেক্ষা আর পুলিশের সাহায্য না পাওয়ার ফলে কিরণ এটা মানতে বাধ্য হয়ে গিয়েছিল যে এটা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। আর অবশেষে বিনোদের অত্যাচারের থেকে বাঁচার জন্য কিরণ নিজেই অপরাধী হয়ে গেল। কিরণ তার মেয়েকে বাঁচাতে পেরেছিল ঠিকই, কিন্তু সেই মেয়ে তার মাকে হারিয়েছিল। সেই মা যে এখন জেলের গড়াদের ভিতরে কয়েদ রয়েছে। প্রায়শই কঠিন পরিস্থিতি মানুষকে ভালোর সীমা লঙ্ঘন করে খারাপটাকে গ্রহণ করতে বাধ্য করে দেয়, কিন্তু এটাই হলো সেই পরিস্থিতি যখন মানুষকে সাহস দেখাতে হয়, শক্ত হয়ে থাকতে হয়। কিরণ যদি আইনকে নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে একবার আইনের সাহায্য নিত, কারণ যা ঘটেছে তার জন্য দায়ী শুধুমাত্র কিরণ নয়, তার পরিবারের লোক, প্রতিবেশী এবং তারা সবাই দায়ী যারা এই পারিবারিক হিংসার সম্পর্কে জেনেও চুপ ছিল আর তার প্রতিবাদ করেনি। মনে রাখবেন, হিংসা শুধুমাত্র হিংসারই জন্ম দিয়ে থাকে। এখন আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধের ঘটনা। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.